হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য শাড়ির একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই শাড়ির টিউটোরিয়ালটা করেছিলাম আমি বেশ কিছুদিন আগে, তবে আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর আমার ব্লগে যখন আপনারা এই শাড়িটা দেখেছিলেন তখন অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই শাড়ির টিউটোরিয়ালটার জন্য। তো আশা করি আজকে সেই আপুদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেক বকবক হয়ে গেল, এবার চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখানে আজকে শাড়িটা তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি, যেহেতু এটা হাফ অ্যান্ড হাফ শাড়ি। তো এখানে আমি প্রথমে যে কাপড়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আঁচলের দিকে ব্যবহার করার জন্য নিয়েছি। আর এই কাপড়টা নিয়েছি আমি 2.5 গজ। আর এটা হচ্ছে অর্গানজা টিস্যু যে কাপড়টা, সেটা তার সাথে কিছুটা এক্সট্রা ফুলও লাগানো আছে, যেটা হচ্ছে নেট কাপড় দিয়ে করা। তো টিস্যু এই কাপড়টা হচ্ছে 3 হাত বহরের। সাধারণত শাড়ি তৈরির ক্ষেত্রে 2.5 হাত বহরের কাপড়ই কিন্তু হয়ে যায়। তো এক্সট্রা অংশটা আমি কিভাবে কাটবো সেটাও ভিডিওতে দেখিয়ে দিব। আর তাছাড়া সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শাড়িটি তৈরির ক্ষেত্রে যা যা দরকার আমি সব কিছুই ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দিয়েছি। অনেক সময় আপনারা স্কিপ করে ভিডিও দেখলে আপনারা অনেক তথ্যই কিন্তু মিস করে ফেলেন, পরবর্তীতে আমাকে কমেন্ট করেন যে আপু এটা কিভাবে করেছেন। তো এই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর এখানে কুচি বা ভেতরের যে আঁচল, তার জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা হচ্ছে 2.5 হাত বহর, তার মানে এটা আমার কাটা লাগবে না। আর এই কাপড়টা নিয়েছি আমি 3.5 গজ। তো একটা শাড়ি তৈরির ক্ষেত্রে সাধারণত আমাদের 6 গজ কাপড় লাগে। তো আশা করি আপনারা এবার হিসাবটা বুঝতে পেরেছেন। এবার শাড়িতে লাগানোর জন্য আমি এখানে লেস নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুই ধরনের লেস নিয়েছি। একটা এরকম ঝালটের মতো লেস নিয়েছি, এটা আমি আঁচলের অংশে লাগানোর জন্য নিয়েছি। আর এই লেসটা নিয়েছি আমি হচ্ছে 1.5 গজ। আর এখানে আমি শাড়ির পাড় বা আঁচল বা টোটাল শাড়ির বর্ডারের জন্য আরেকটা লেস নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই লেসটা নিয়েছি আমি 10 গজ। শাড়িতে সাধারণত 9 গজ 9.5 গজের মতো লেস লাগে, আমি একটু বেশি নিয়েছি ব্লাউজের হাতায় ব্যবহার করার জন্য। আর আজকে নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে তারপরে যদি একটু নিচের দিকে নামেন, তাহলেই কিন্তু আমার বিভিন্ন যেই প্লেলিস্টগুলো আছে, যেমন আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা হাতের কাজ বলতে পারেন বা ব্লগ, অনেক ধরনের ভিডিও শেয়ার করি। তো সেখানে গেলেই আপনারা ওন ডিজাইন শাড়ি অ্যান্ড ড্রেস নামে একটা অ্যালবাম পেয়ে যাবেন। সেই অ্যালবামে ঢুকলে আমার অন্যান্য ডিজাইন করা শাড়ি ড্রেসগুলোর টিউটোরিয়াল কিন্তু আপনারা দেখতে পাবেন। আর তাছাড়া আমার ফেসবুক পেজ আছে, তাহা বাই তামান্স হ্যান্ডিক্রাফট, এই যে এখন যেটা দেখছেন। তো আপনারা যদি কেউ চান আমার এই তৈরি করা শাড়ি বা ড্রেস আপনাদের কালেকশনে রাখতে চান বা কিনতে চান, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমার ফেসবুক পেজ তাহা বাই তামান্স হ্যান্ডিক্রাফট, এখানে নক দিবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ফেসবুক ইউজ করেন না, তারা চাইলে আমাকে মেইল করতে পারেন, আমার মেইল অ্যাড্রেসও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন এবার শাড়ির টিউটোরিয়ালটি শুরু করি। তো প্রথমেই আমি দোনোটা কাপড় এখানে বিছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, এই যে দেখেন। তো একটা পাশ সমান রেখে আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি, আপনাদের একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা পাশে দেখতেই পাচ্ছেন যে ওই কাপড়টা যেহেতু 3 হাত বহর ছিল, তার মানে একটু বেশি বড়ই কিন্তু। তো ওই অংশটা, এক্সট্রা অংশটা আমাকে সমান করে কেটে নিতে হবে। তবে তার আগে আমি যেটা করব, এই দুইটা অংশ আগে জোড়া দিয়ে নিব, তারপরে আমি ওই এক্সট্রা অংশটা কেটে নেব। তো এবার চলুন মেশিনে যাই এবং জোড়া দিয়ে তারপর ফিরছি। সাধারণত আগে জোড়া দিয়ে নিলে যেটা হয়, এতে করে যে কাপড়টা বড় থাকে সেটা কাটতে সুবিধা হয়। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন। তো এই যে আমি একটার উপর একটা কাপড় এভাবে ধরে এবং সোজা এবং উল্টা পাট ঠিক মতো ধরে নেবেন, তারপরে সেলাই করে নেবেন। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ জায়গায় রেখে সেলাই করে নিচ্ছি, কারণ এই জায়গাটায় আমি কিন্তু আবার একটা বর্ডার করব। সাধারণত শার্ট বা লুঙ্গিতে যেমন বর্ডার থাকে ওরকম করে একটা বর্ডার করব। তো এই জন্য আমি একটু বেশি পরিমাণ কাপড় রেখেই সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে কাপড়টা বড় সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন। আর এখন আমি এটাকে সোজা করে ফ্লোরে বিছিয়ে নিয়ে তারপরে কেটে নিব। আর সাধারণত টিউটোরিয়ালের ক্ষেত্রে এসব বলে বোঝানো অনেকটাই টাফ, আপনাদের আসলে দেখেই অনেকটা বুঝে নিতে হবে।
তো এই যে আমি যে জয়েন্ট করে নিয়েছি, তো এখন এই অংশটাকে আমি এক্সট্রা যে কাপড়টা সেটা কেটে নিব। তো কাটার সময় যেটা করতে হবে, একটু বেশি কাপড় রেখে মানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপর আমি কাটবো, যাতে করে ওই 1/2 ইঞ্চি দিয়ে এখানে আমি বর্ডার করতে পারি। তো একটু বড় রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চির পরিমাণ মতো কাপড় একটু বেশি রেখে আমি কেটে নিয়েছি। যেহেতু এটা টিস্যু কাপড় আরও সাদা কালার, এর জন্য বোঝা যাচ্ছে না। তো যখন সেলাই করব তখন বুঝতে পারবেন। আর এখন যেটা করব, আমি এই যে কাপড়টা জয়েন দিয়েছি সেটা এখন একদিকে এভাবে ভাঁজ করে, একটু খেয়াল করে দেখেন, সাধারণত শার্ট বা লুঙ্গিতে এই সেলাইটা দেওয়া হয়, এতে করে দোনো পাশ থেকে এটা বন্ধ থাকে আর বোঝা যায় না যে জোড়াটা ঠিক কোন পাশে আছে, আর সুতা বের হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো এভাবে করে আমি যতটা কর্নারে সম্ভব ঠিক অতটা কর্নারে রেখেই চাপ সেলাই দিয়ে নিব। আর এই সেলাইটা দেওয়ার সময় মানে ভাঁজটা একদম সমান রাখার চেষ্টা করবেন। তো এভাবে একদম শেষ পর্যন্ত আমি সেলাই করে নিব। আর আরেকটা কথা, আপনারা শাড়ির আঁচলের দিকটা এভাবে জয়েন করতে গেলে অবশ্যই আপনারা শাড়িটা আগে ধরে নেবেন যে আঁচলের সাইডটা কোন পাশে পড়ে, দেন হচ্ছে আপনারা সেই পাশে এই যেই আঁচলের কাপড়টা লাগাবেন সেটা লাগাবেন, কারণ অনেক সময় ভেতরের আঁচলে কিন্তু ভুলে জয়েন হয়ে যেতে পারে। তো যাই হোক, এরপরে আমি যে চাপ সেলাইটা দিয়েছিলাম তার পাশে যে প্রান্তটা হয়েছে সেই পাশেও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো সেলাইটা বসে থাকবে। এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা এক্সট্রা একটা সেলাই দিয়ে দিবেন। আর ওই যে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে কেটেছিলাম, এখন সেটাকে আমি সামনের দিকে ভাঁজ দিয়েই সেলাই করে নিব। তবে তার আগে আমি একদম আঁচলের কর্নার থেকে এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করাটা শুরু করব, যাতে করে সুতা বের হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আর যেহেতু এই কাপড়ের একটা পাশে বর্ডারটা ছিল, তো সেখান থেকে সুতা বের হওয়ার কোনো চান্স নেই, তাই ওই পাশটা আমি কোনো সেলাই দিচ্ছি না। আঁচলের একদম কর্নার থেকে আমি ঘুরিয়ে যেই পাশটা আমি কেটেছি সেই পাশটায় সেলাই দিব। আমি জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে আপনারা হাতে যখন করতে বসবেন তখন এমনিতেই দেখতে পারবেন যে কোনটার পরে কোন জায়গাটা সেলাই করতে হবে। তো এভাবে আমি ঘুরিয়ে উপর দিকেই কিন্তু জাস্ট 1/2 ইঞ্চির পরিমাণের মতো এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, কারণ এর উপরে আমি যখন লেস লাগাবো তখন কিন্তু সুতা বের হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো এই জন্য আমি ডাবল করে কিন্তু বর্ডার দিচ্ছি না। তো এই যে দেখেন, যেই জায়গার কোমরের যেই জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এসে আমি শেষ করলাম। তো এবার এক্সট্রা সুতাটা আমি কেটে নিচ্ছি, আর এখন আপনাদেরকে আমি লেস লাগানোটা দেখিয়ে দিব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু শাড়ির কুচির দিকের যে অংশটা আছে সেই অংশে কিন্তু কোনো বর্ডার দিইনি, কারণ আমার লেসটা আমি এমন কিনেছি, আর কাপড়ে যেমন একটা ঝালটের মতো আছে সেটাও আমি রাখবো, এতে করে পাড়টা দেখতে একটু অন্যরকম লাগবে। তো যার কারণে এখানে আমি কোনো মানে বর্ডার সেলাই করিনি। তো এবার আমি প্রথমে আঁচলের দিকে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো যেই জায়গায় আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম তার ঠিক একটু উপর দিকে আমি হচ্ছে আঁচলের এই লেসটা লাগিয়ে নিচ্ছি, এতে করে আমাদের যেই মানে চাপ সেলাই দেওয়ার পরে যে কাপড়টা ছিল সেখান থেকে আর কোনো সুতা বের হবে না। তো এই তো আমি আঁচলের প্রান্তে লাগিয়ে নিলাম। আর সাধারণত 1.5 গজ লেস টোটাল লাগে না আঁচলের জন্য। তো এভাবে করে আমি আঁচলটা এখন সেলাই করে নিচ্ছি। তো আঁচলের দিকটা আমার সেলাই করা হয়ে গেলে এবার আমি ঠিক কোমরের যে অংশ থেকে জয়েন্টটা হয়েছিল সেখান থেকেই লেসটা লাগানো শুরু করব, কারণ এছাড়া যে অংশটা আছে সেটা সাধারণত কুচির মধ্যে থাকবে, তো ওইখানে কিন্তু লেস ব্যবহার করার কোনোই দরকার নেই। তো এবার আমি লেসটা কোমরের এই অংশ থেকে লাগানো শুরু করছি, আর লেসের যে ঝালটের মতো ছোট ছোট অংশটা আছে সেটা আমি কাপড়ের বাহির দিকে রাখছি। তো এভাবে করে এখন আমি সম্পূর্ণ শাড়িটা একদম চারিদিকে ঘুরিয়ে নিব। আর যেহেতু কাপড়ের ওপরের এই পাশটা বর্ডার ছিল, যার কারণে এখানে কিন্তু আমি কাপড়টা কাটিও নি, আর আমার আলাদা করে চাপ সেলাই দেওয়ার দরকারও হয়নি। তো সেলাই করে আমি আঁচলের কর্নারে চলে এসেছি। এখন জাস্ট এরকম একটা ভি শেপে ভাঁজ করে নিয়ে আপনারা নিডেলটা দিয়ে প্রেস করে নেবেন, তারপরে কাপড়টাকে ঘুরিয়ে আবার সেলাই শুরু করবেন। তো ঝালটের লেসটার ঠিক ওপরে আবার এই লেসটাও আমি লাগিয়ে নিচ্ছি। আর আঁচলের কর্নারে কিন্তু আমাদের ডাবল লেসটা হচ্ছে। তো আমি আঁচলের অন্য আরেকটা কর্নারেও চলে এসেছি, সেমভাবে এই কর্নারেও আমি এইভাবে ভি অ্যাঙ্গেল করে লেসটা ভাঁজ করে দিয়েছি। আর আসলে সেম এরকম আরও বিভিন্ন শাড়ির টিউটোরিয়াল কিন্তু আমি শেয়ার করেছি, অনেকটা সিমিলার শাড়ির টিউটোরিয়ালও আমি শেয়ার করেছি, বাট তারপরও যারা আমার হাতের কাজ পছন্দ করেন বা নতুন কোনোটা দেখেন, সব আপুরাই বলেন যে আপু প্রত্যেকটা শাড়ির টিউটোরিয়ালে আমাদের সাথে শেয়ার করবেন।
মানে এক হলেও আমরা সেটা দেখতে চাই। তো তাদের উদ্দেশ্যে আসলে আমার এই টিউটোরিয়ালটা শেয়ার করা। তো কর্নার দিকটা আমি আবার যেই ভি শেপটা করেছিলাম সেখানে একটু সেলাই দিয়ে নিলাম যাতে সুন্দর মতো বসে থাকে। আর যারা সাধারণত সেলাই কাজ পারেন তাদের আসলে এটা বোঝানোর কিছু নাই তারা হয়তো বা দেখেই আরও সুন্দর মতো বুঝে নেবেন। জাস্ট আমি আপনাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করি। তো এইভাবে এখন আমি হচ্ছে শাড়ির নিচের পাড় যেটা, তো সেই পার্টটা সেলাই করছি। তো সেখানে আমি সেইমভাবে সম্পূর্ণ লেসটা এভাবে লাগিয়ে নিব। তো আমার এই হাতের কাজের টিউটোরিয়ালগুলো দেখে অনেক আপুরাই উৎসাহিত হন এবং নিজেরাও ট্রাই করেন, এবং আপনারা যখন আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে শেয়ার করেন তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও যদি কোনো আপু নতুন এই কাজগুলো ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তামান্না নাসির এই পেজে আপনারা শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের বা আপনারা যদি আমার কোনটা দেখে তৈরি করেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কিন্তু লেসটা লাগিয়ে একদম শাড়ির শেষের দিকে চলে এসেছি। এখান থেকে আমি 1 গজ লেস কেটে ফেলবো, আর বাদবাকিটা আমি শাড়িতেই লাগিয়ে নিব, কারণ শাড়ির ভেতরের আঁচলে সাধারণত দেখা যায় যে 1-1.5 হাত জায়গা এমনিতেই ফাঁকা থাকে। তো আমি মোটামুটি এখানে 10-15 ইঞ্চি জায়গার মতো ফাঁকা রেখেছি। তো এই তো আমার লেসটা লাগানো হয়ে গিয়েছে। আর যেহেতু একদম সিমিলার কালারের লেস তাই মনে হচ্ছে কাজটা শাড়িতেই করা। তো এবার যেটা করব, শাড়ির ভেতর দিকের যে আঁচলটা আছে সেটা সেলাই করে নেব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কেউ এলা করছে। অনেকেই জিজ্ঞেস করেন আপু যখন হাতের কাজ করেন তখন আফিফ কি করে। তো আফিফ এরকমই ঘুরঘুর করে, আর আমার একটা কাজ করতে অনেক সময় লাগে এই জন্যই। তো একটা টিউটোরিয়াল দেখা যায় আমার 2-3 দিন বসেও সেটার ভিডিও করা লাগে। যদিও আমি একা নিজের জন্য কাজ করলে দেখা যেত যে তাড়াতাড়ি করে ফেলা যায়, কিন্তু যখন টিউটোরিয়াল আকারে সেটা শেয়ার করতে যাই তখন আসলে অনেক সময় লাগে। তো যাই হোক, এখন আমি শাড়ির ভেতরের আঁচলটাও বর্ডার ভেঙে নিচ্ছি যাতে করে এখান থেকে এক্সট্রা কোনো সুতা বের না হয়। আর এই বর্ডারটা দিয়ে নিলে আমার শাড়িটা কিন্তু হয়ে যাবে। আজকের এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আরও কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তো এবার আমি শাড়িটাকে আপনাদের টোটাল একটু মানে ধরে দেখাচ্ছি যে একদম কুচির নিচের অংশ থেকে আঁচল পর্যন্ত শাড়িটা কেমন হয়েছে। আর শাড়িটা পরার পরে কেমন লাগে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাকে এই শাড়িটা পরা। যদিও এই শাড়ি টিউটোরিয়ালটা অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট এডিট করব করে করা হচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। আর ভিডিও ভালো লাগলে লাইক যেমন করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর তাছাড়া এরকম নতুন আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আজকে নতুন আমার হাতের কাজের ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা সময় করে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু ঘুরে দেখতে পারেন। আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যাতে করে আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর আরও হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা এতটা মূল্যবান সময় আমাকে দিলেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।